গত পর্বে আমরা মোটামুটি টুলসগুলো শিখে ফেলেছিলাম। এই ক্লাস থেকে আমরা হচ্ছে যে লেয়ার নিয়ে কথা বলা শুরু করছি। লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লেয়ারটা যত ভালোভাবে বুঝবো তত ভালোভাবে আমরা ভিডিও টাইমলাইনে কাজ করতে পারবো। লেয়ার হচ্ছে একটা স্তর বা একটা হচ্ছে স্টেজ আমরা বলতে পারি। আপনার এখানে আপনি যদি খেয়াল করেন তাহলে একটার উপর আরেকটা লেয়ার, আরেকটা লেয়ারের উপর আরেকটা লেয়ার বসে যাচ্ছে। সবার উপরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে সবার প্রথম ভিজিবল হবে, এরপরে এরপরেরটা, এরপরে এরপরেরটা, এরপরে এরপরেরটা। তো আমি জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন আমাদের এই লেয়ারটা এখন সবার উপরে আছে, এখন এটার উপরে আরেকটা লেয়ার নিচ্ছি। এই যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এখন এটা কিন্তু ভিজিবল হচ্ছে, নিচের লেয়ারটাও আছে, উপরেরটাও দেখা যাচ্ছে। এরপর এটার উপর আমি আরেকটা লেয়ার নিয়ে আসছি, এখন এই উপরেরটা দেখা যাবে, ঠিক আছে। তো এরপর এটার উপর যদি আমি আরও একটা লেয়ার নিয়ে আসি, যেমন এই লেয়ারটা, এখন এটা দেখা যাবে। এর মানে এখানে চারটা লেয়ার আছে, এই চারটা লেয়ার, একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার আছে। এ কারণে কি হচ্ছে, আমাদের সবার উপরে যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা এখান থেকে হাইড করে দেই তাহলে তার নিচেরটা, আরেকটা হাইড করে দিলে তার নিচেরটা, এরপরে হাইড করে দিলে তার নিচেরটা, এরপরে হাইড করে দিলে তার নিচেরটা আমরা দেখতে পাবো। এখানে সর্বশেষ লেয়ার যেটা সেটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন, আমাদের সফটওয়্যারের যে স্ক্রিনটা আছে এটা। তো আশা করছি লেয়ারের বেসিক বিষয়টা আমরা বুঝেছি। এখন কথা হচ্ছে এই একটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার, এই যে লেয়ার বাই লেয়ার প্রসেসটা আমরা দেখলাম, এগুলো সবগুলো লেয়ার সমান ছিল। লেয়ারে যে এলিমেন্টগুলো আমরা ইউজ করেছি এগুলো একটা আরেকটা সমান ছিল, যে কারণে নিচেরগুলো আমরা দেখতে পাইনি। কিন্তু লেয়ারগুলো যদি ছোট থাকতো বা লেয়ারে যে এলিমেন্টটা রেখেছি সেটা যদি ছোট ছোট থাকতো তাহলে একটা লেয়ার শুধু দেখা যেত এমন না, আমরা কিন্তু মাল্টিপল লেয়ারই একসাথে দেখতে পেতাম। যেমন এই প্রথম যেটা আছে এটাকে আমি এই কর্নারের ছোট্ট বাটনটা ধরে ছোট করে এই পাশে রাখলাম, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর এই পিকচারটাকে আমরা ধরলাম, পিকচারটাকে হচ্ছে ছোট করলাম, ছোট করে ধরেন আমরা এখানে রাখলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে এই পিকচার যেটা আছে এটাকেও হচ্ছে যে আমরা ছোট করে এখানে রাখলাম, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এর মানে আমাদের এই যে লেয়ারগুলো আছে, আমরা যদি চাই এই ভিডিও চলাকালীন এই তিনটা লেয়ার উপরে থাকবে, তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা রাখতে চাই লেয়ারটাকে আমরা ততক্ষণ পর্যন্ত করে দিব। এরপর এখান থেকে আমরা যদি কি করি, এখান থেকে কন্ট্রোল শিফট বি প্রেস করি তাহলে সবগুলো লেয়ার কেটে যাবে। এখন এই দুইটা হচ্ছে আমি এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে, ব্যাকস্পেস দিয়ে। তাহলে কি হলো, আমার এই যে এই লেয়ারের এই অংশটুকু পর্যন্ত সবগুলো লেয়ার একসাথে ভিজিবল হচ্ছে এবং ছোট ছোট করে উপরে দেখা যাচ্ছে। এখন এগুলোকে আমি চাইলে অ্যানিমেশন করতে পারবো, যে কোনোভাবে ইন করতে পারবো, আউট করতে পারবো, সেটা হচ্ছে পরের কথা। তবে সহজে যেটা বুঝলাম যে একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে রাখলে যদি ফুল হাইট নিয়ে থাকে, উইথ নিয়ে থাকে, তাহলে নিচেরটা দেখা যাবে না, কিন্তু যদি ছোট হয় তাহলে নিচেরটাও দেখা যাবে, যতটুকু অংশ সে বাকি রেখেছে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে একটার পর আরেকটা আসবে, তখন কিন্তু উপরে নিচে রাখবো না, তখন হচ্ছে আমি একটা লেয়ারের পাশে আরেকটা এলিমেন্টকে রাখবো, এই যে এভাবে। এখন এটার সাথে যদি আমরা এটাকে লাগিয়ে দেই, এখন একটার পরে আরেকটা শো হবে, এই যে দেখেন এটার পরে এটা শো হচ্ছে, একটার পর একটা। এখন কখনো যদি আগে পরের অ্যানিমেশন দরকার হয়, যেমন আমরা এখানে তিনটা টেক্সট আনবো, তিনটা লেয়ারে রাখবো, একটা আরেকটার আগে পরে দেখা যাবে। তো এখান থেকে আমরা টেক্সট থেকে ধরেন হচ্ছে যে টেক্সট টেমপ্লেট থেকে আমি টাইটেলে গেলাম। এখানে অনেক রকম টাইটেলই আছে, আমি সিম্পলি এই টাইটেলটা এখান থেকে নিয়ে নিলাম, টান দিয়ে এটাকে উপরে নিয়ে আসলাম এই লেয়ারে। এখন এটাকে আমি চাইলে চান দিয়ে বড় করতে পারি, একটু বড় করলাম, এখান থেকে যখন আসবে আমার লেখাগুলো ভিজিবল হচ্ছে, ইউ টাইটেল। এখন আমি চাচ্ছি এটাকে ছোট করে ফেলবো, ছোট করলাম, আমি বলতেছি যে এটা আসবে, এটার একটু পরে এখানে নিচে আরেকটা আসবে, এটার আরেকটু পরে এখানে আরেকটা আসবে, তাহলে লেয়ারটা আমার এলোমেলো করে দিতে হবে। তো আমি অল্টার চাপ দিয়ে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে একটু সাইডে রাখলাম, তাহলে আমার কি হবে, প্রথমে এই লেয়ারটা আসলো, এরপরে এই লেয়ারটা আসছে, ঠিক না, দুইটা লেয়ার সেম জায়গা আছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আমি এটাকে নিচে নিয়ে আসি এবং এটার কালারটাকে আমি এই প্যানেল থেকে চেঞ্জ করতে পারবো, যদি আমি এখন চেঞ্জ করব না, কারণ এই প্যানেলটা আমি শিখিনি। আচ্ছা, আগে পরে দেখার প্রয়োজন ছিল, আমি এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করে একটু সাইড করে রাখলাম, তাহলে কি হলো, আমার যখন প্রথম এই প্লে হেডটা চলছে তখন আমার সে একটা লেয়ার পাচ্ছে, প্রথম লেয়ারটা পাচ্ছে। আমি মিউজিকটা অফ করি, এরপরে যখন আরেকটু সামনে আসলো তখন আরেকটা লেয়ার পেলো, আরেকটু সামনে আসলে আরেকটা লেয়ার এসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমি এটাকে কপি করে আমি এটাকে এখানে রেখে দিলাম, তাহলে এখন তিনটা লেয়ারই আসবে, কিন্তু একটার পরে আরেকটা আসবে, কারণ লেয়ারটা একটা থেকে আরেকটা একটু সরানো আছে কিছু ফ্রেম, ঠিক আছে। তো আশা করছি এই ব্যাপারটা আমরা বুঝে গেছি যে লেয়ারটা
দুইটা স্তরে কিভাবে কাজ করে। যদি সবগুলোকে সমান রাখতাম তাহলে ভিডিও চলাকালীন সবগুলো এইটুকু পর্যন্ত একই সাথে আসতো এবং একই সাথে চলে যেত। আবার যদি আমি একটু এদিকে চাপিয়ে রাখি, এটাকে চাপিয়ে রাখলাম, এটাকে চাপিয়ে রাখলাম, এখন উল্টো হবে। সবার আগে ওই যে ওই পাশেরটা আসবে, এরপরে এই পাশের নিচেরটা, এরপর এটা। এভাবে আমরা লেয়ারগুলোকে একটার পর একটা ম্যানেজ করব। এই লেয়ার ম্যানেজিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে যখন আমরা প্রজেক্ট করা শুরু করব। তো আশা করছি এই লেয়ার ম্যানেজিংয়ের ব্যাপারটা আমরা ভালো করে আত্মস্থ করতে পেরেছি। এখন এই যে লেয়ারগুলো আছে, লেয়ারের কিছু ব্ল্যান্ডিং মুড থাকে, একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্টের সাথে আমরা ব্ল্যান্ড করতে পারি, এটা একটু পরে আমরা দেখব। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে বেসিক লেয়ারের ব্যাপারটা। তো লেয়ারগুলো একটা আরেকটার সাথে কম্বাউন্ড করে ফেলা যায়, এটা আমরা একটু আগে দেখি। যেমন আমি চাচ্ছি এই টেক্সটটা আর এই দুইটা জিনিসকে একটা লেয়ারের মধ্যে নিয়ে আসবো, তখন আমি চাইলে করতে পারি। অথবা চাচ্ছি যে সবগুলো একটা লেয়ারে নিয়ে আসবো, তখন সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে এই যে কম্বাউন্ড ক্লিপে ক্লিক করব, ক্রিয়েট কম্বাউন্ড ক্লিপ। তো এখানে সাব প্রজেক্ট হিসেবে এটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে এটা সাব প্রজেক্ট হিসেবে আমরা চাইলে আবার এই যে এখান থেকে মিডিয়াতে এই যে সাব প্রজেক্ট দেখতে পাচ্ছি, এখানে একটা কম্বাউন্ড প্রজেক্ট দেখা যাচ্ছে, এই যে কম্বাউন্ড ক্লিপ 1। এখান থেকে আমরা এটাকে মানে হচ্ছে আরও হ্যান্ডেল করতে পারবো, নেম আকারে শো করতে পারবো। এগুলো যতগুলো রাখবো সব আমরা একটার পর একটা দেখতে পাবো। টেক্সটগুলো কি নাই? টেক্সটগুলো কিন্তু ঠিকই আছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? লেয়ারটা মিক্স হয়ে গেছে, এই লেয়ারের ভিতরে চলে গেছে। আর এখানে দেখা যাচ্ছে যে কম্বাউন্ড লেয়ার, ডাবল ক্লিক করলেই আমাদের যে লেয়ারটা ছিল, এই যে লেয়ারটা কম্বাউন্ড লেয়ার, যেটার মধ্যে সবগুলো লেয়ার আমরা মিক্স করেছি, ডাবল ক্লিক করলেই ওই সবগুলো লেয়ার আবার এখানে শো হবে। এটা ইটস লাইক অফ হচ্ছে আফটার ইফেক্টের কম্পোজিশনের মতো অথবা প্রিমিয়ার প্রোর নেস্টের মতো, এগুলো সামনে আসবে, আমরা দেখব। ঠিক আছে, তো সুন্দর করে আমরা লেয়ারগুলোকে কম্বাইন করতে পারলাম, যেটা আমাদেরকে সামনে প্রজেক্টের ক্ষেত্রে দারুণভাবে হেল্প করবে। ঠিক আছে, ওকে। তো কম্পাউন্ড লেয়ারে ছিলাম, এখান থেকে যে এখানে অ্যারো বাটনে যদি একটা ক্লিক করি, এই ছোট্ট অ্যারো বাটনটাতে, তাহলে আবার আমরা আগের প্রজেক্ট ফাইলে ফিরে যাব। ঠিক আছে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। এখন একটু সামনে যাব। আমরা যেহেতু টুলগুলো শিখে ফেলেছি, আমরা লেয়ারের বেসিক ব্যাপারটা শিখে ফেলেছি, এখন আমাদেরকে একটু একটু করে সামনে আগাতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন আমি আপনাদের সামনে হচ্ছে বেসিক কিছু ক্যামেরা সেটিংস নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের এই প্লেয়ারটাকে আরও অ্যাডভান্সলি বোঝার জন্য খুবই কার্যকর হবে বলে আমি আশা করছি। প্রথমত, এখানে এই যে আমার হাতে মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনটা যদি আমি ল্যান্ডস্কেপে রাখি, তাহলে আমার এই যে ফ্রেমটা আছে, এই যে প্রিমিয়ার প্রোতে যে এই ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে সে ক্যাপচার করবে। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এই যে ক্যামেরাটা বের করেছি, এখন এই ক্যামেরাটা আমি যদি এইভাবে রেকর্ড করি, তাহলে কিন্তু এটা রিলস আকারে রেকর্ড হবে। ঠিক না? রেকর্ড কিভাবে হবে, কত এফপিএসে হবে, এটা একটু পরে বলছি। কিন্তু এখন কিন্তু এইভাবে রেকর্ড হচ্ছে। এখন তখন যদি আমি এই ভিডিওটাকে মানে আমার প্লেয়ারে আনি বা আমার সফটওয়্যারে আনি, তখন এটা রেশিও হয়ে যাবে হচ্ছে এই যে এরকম, এই যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, তখন হচ্ছে যে আমি এরকম একটা সাইজ পাবো মোবাইল থেকে যদি নেই। কিন্তু আমি যদি এরকম ল্যান্ডস্কেপ কাস্টম সাইজ চাই, অথবা ইউটিউবের ভিডিওর যে সাইজটা ওই রকম চাই, তাহলে সবসময় সাধারণভাবে আমার এইভাবে ভিডিওটা রেকর্ড করতে হবে। তো ভিডিওতে গেলে এখন আমার যে সাইজটা দেখাচ্ছে, এই যে হ্যাঁ, এই যে সাইজটা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এটাকে আমরা কি বলতে পারি? 16:9 রেশিও বলতে পারি। রেশিওটা কি আমি একটু পরেই বলছি। এই যে এটা এইভাবে রেকর্ড করতে হবে, এইভাবে রেকর্ড করলে ওই জিনিসটা সুন্দরভাবে রেকর্ড হবে, আমি আমার ফ্রেমের সাইজ অনুযায়ী জিনিসটাকে পাবো। এখন অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে আপনার ভিডিওতে বা কাজের ক্ষেত্রে কি হয়, যে অনেক ভিডিও অনেক হাই রেজুলেশন থাকে, যেমন এই ভিডিওটা অনেক হাই রেজুলেশন। আবার কিছু ভিডিও আছে ভিডিওতে ঝিরঝির করে। তো এটা হচ্ছে ক্যামেরার কারণে। সাধারণত সত্যি বলতে ভিডিও বলতে কোনো জিনিসই হয় না। হ্যাঁ, সব কিছু হচ্ছে পিকচার। যেমন আমরা সাধারণত এই মোবাইল দিয়ে যখন একটা ছবি তুলি, যেমন এখান থেকে আমি একটা ছবি ক্লিক করলাম, ঠিক আছে? এখন কি করলো এটা, এই যে ছবিটা সে মানে ক্যাপচার করলো, এটা হচ্ছে একটা ফ্রেম ক্যাপচার করলো সে। হ্যাঁ, ভিডিওর পরিভাষায় আমরা যখন চলে আসব, তখন এই ফ্রেমের কথাটা আমরা সবার আগে শুনতে পাবো। তো এই যে আমার যে ক্যামেরার যতটুকু কোয়ালিটি আছে বা যত রেজুলেশন আছে, এই রেজুলেশনে যখন সে মানে কোনো ফ্রেম ক্যাপচার করে, আমরা আমাদের মোবাইলে দেখতে পাবো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার সেটিংসে গেলে আমরা এখানে রেজুলেশন বলতে একটা জিনিস দেখতে পাবো, যে ধরেন সাধারণ যে এফএইচডি সাইজ আছে, এফএইচডি মানে হচ্ছে 1920x1080, সাধারণ যে সাইজটা এইচডি বা এফএইচডি, এই 1920x1080 এই সাইজে আমার মোবাইল 1 সেকেন্ডে কয়টা ছবি তুলতে পারে, আমার মোবাইল 1 সেকেন্ডে কয়টা ছবি তুলতে পারে,
এটাকে বলে হচ্ছে এফপিএস, মানে ফ্রেম পার সেকেন্ড। এক সেকেন্ডে কয়টা ফ্রেম সে নিয়েছে, মানে কয়টা ছবি সে তুলেছে। এখন আমার ফোনের যদি এই ক্ষমতা থাকে যে এক সেকেন্ডে সে 60টা ছবি তুলবে, তাহলে এটাকে বলা হবে হচ্ছে 60 এফপিএস। আমার ফোনের যদি এই ক্ষমতা থাকে যে এক সেকেন্ডে সে 120টা ছবি তুলবে, তাহলে বলা হবে এটা 120 এফপিএস। এবং এক সেকেন্ডে যতগুলো ছবি সে তুলতে পারবে, ভিডিওর ক্ষেত্রে সে কন্টিনিউয়াসলি ছবি তুলতে পারবে। আমার ফোনে ধরেন এই ক্ষমতা আছে যে এক সেকেন্ডে সে 60টা ছবি তুলতে পারে, তাহলে আমার যখন ভিডিও চলবে তখন পার সেকেন্ডে সে 60টা ছবি রেকর্ড করে ফেলবে। এই যে মুভমেন্টটা সে রেকর্ড করলো, এই রেকর্ড করার কারণে ওই জিনিসটাকে আমাদের কাছে ভিডিও বলে বিবেচিত হবে। ঠিক আছে, আশা করছি এই ব্যাপারটা বুঝেছেন। এখন এটা কেন বুঝালাম, এখানে আমাদের বেশ কিছু রেশিও আছে। তো এই যে রেশিওটা, এটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে, যেমন আমি হচ্ছে ধরেন 4K কোয়ালিটিতে রেকর্ড করি, FHD-তে করি, যেটাতেই করি আমার হচ্ছে এই রেশিওর মধ্যে, আমি ল্যান্ডস্কেপে করলে তখন হচ্ছে এই রেশিওর মধ্যে আসবে। আবার একটা আছে 4:3, হ্যাঁ, এই রেশিওতে করলে এটা দেখা যাবে যে ফেসবুকের যে পিক্সেল সাইজটা আছে বা ফেসবুকের যে পোস্ট সাইজটা আছে ওই সাইজে হয়ে যাবে। আবার যদি এখান থেকে আমি হচ্ছে যে এইখানে নিচে হচ্ছে 2.35:1, এটা হচ্ছে এই যে মাল্টি, মানে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্সগুলো আছে ওই লেন্সের একটা সাইজ আর কি। ওইখান থেকে এই ধরনের কোনো ফ্রেম যদি আমরা রেকর্ড করি তখন হচ্ছে ফ্রেমটা চেঞ্জ করে এই ফ্রেম দিয়ে আমরা কাজ করতে পারবো। এরপর আরেকটু নিচে যদি আমরা আসি, একটু সাইডে, এখান থেকে ক্লিক করলাম, এই যে এখানে আরও বেশ কিছু ফ্রেম আছে। এখানে এই যে 9:16 যেটা আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে এটা রিল সাইজে চলে যাবে। তখন আমাদের ভিডিওটাকে জুম করে, অথবা হচ্ছে যে আমরা ফোন যদি পোর্ট্রেটে এই যে এইভাবে যদি ভিডিও করি তখন এটা এই ফ্রেমের সাথে মিলবে। ঠিক আছে, তো ক্যামেরার সাইজ বা ফ্রেমিংয়ের এই বেসিক ব্যাপারগুলো বলার কারণই হচ্ছে এটা, যেন আমরা এই ফ্রেমটা বুঝতে পারি। এটা কিন্তু সরাসরি ভিডিওতে ইমপ্যাক্ট ফেলবে। হ্যাঁ, এটা কি করবে, ভিডিওতে ইমপ্যাক্ট ফেলবে। আচ্ছা, তো এটা অনেক জুম হয়ে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে চাইলে আমরা জুম আউট করতে পারি বা এখান থেকে এটাকে ছোট করতে পারি। ঠিক আছে, এটাকে ফিট টু ফ্রেম করতে পারি। তো এটা এভাবে আপাতত থাকুক, আমরা হচ্ছে যে আমাদের সামনের আলোচনাটা আগে বাড়াই। তো ফ্রেমিংয়ের বেসিক ব্যাপারটা যখন আমরা শিখে ফেললাম, এখন আমাদেরকে এই যে কন্ট্রোলের ব্যাপারটা আছে, এই কন্ট্রোল প্যানেলের ব্যাপারটা সুন্দর করে শিখতে হবে। তো শুরুতে আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিয়েছিলাম যে এই কন্ট্রোল প্যানেলে কি কি আছে, কিভাবে শিখতে হবে। এখন আমরা একটা একটা করে সবগুলো ধরে ধরে শেখা শুরু করব। ওকে, তার আগে আমরা হচ্ছে এই জিনিসটাকে ঠিক করে নেই। এখান থেকে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোলটাকে ধরে মাউসের হুইল বাটনটা পিছনের দিকে ঘুরে, এটা জুম আউট হয়ে যাবে। জাস্ট এটাকে এখানে আমরা সেট করে রাখলাম আপাতত। ঠিক আছে, এখন আমরা এই প্যানেলটাকে যেহেতু শিখবো, আমরা শুরুর এই অংশটুকু ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিই। আমরা যখন কোনো ভিডিওকে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে ভিডিও যে ট্যাবটা আছে এই ট্যাবটার আন্ডারে আমরা কিছু সাব ট্যাব পাবো। একটা হচ্ছে বেসিকের মধ্যে আমরা আমাদের ভিডিওকে জুম ইন করা, জুম আউট করা, ভিডিওর পজিশন চেঞ্জ করা, এই যাবতীয় জিনিসগুলো দেখতে পাবো। আর এখানে আরও বেশ কিছু অপশন আছে, ব্ল্যান্ডিং, এই জিনিসগুলো আমরা এখন একটা একটা করে দেখব। পাশে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড পাবো, যেটার মাধ্যমে হচ্ছে আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো। এখানে মাস্কিং আছে, এই মাস্কিংটার মাধ্যমে মূলত হচ্ছে যে আমরা যে কোনো জিনিসকে আমাদের ভিডিও থেকে সরিয়ে দিতে পারবো, অথবা এটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো আমরা আর কি। এরপর রিটাচিং যেটা আছে, এটার মাধ্যমে আমরা আমাদের স্ক্রিনটাকে স্মুথ করতে পারবো। তো আস্তে আস্তে শিখবো একটা একটা করে। আমরা বেসিকে আসছি। তো বেসিকে দেখেন, বেসিকের যে ব্যাপারটা আছে সেটা আমরা আগেও দেখেছি, তবে আমরা বুঝিনি যে এটা কি শিখেছিলাম। এখানে আছে স্কেল। তো স্কেলটাকে আমরা যদি একটু একটু করে বাড়াই, স্কেলটা যখন 100% থাকে, তো আমার ভিডিওর যে ক্যামেরার সাইজ যেটা দিয়ে আমি রেকর্ড করেছি ওই সাইজটা মূলত থাকে। 100% করলাম, রেকর্ডের মেইন সাইজটা এখানে চলে আসছে। এখন আমি যদি এখান থেকে এটাকে জুম ইন করি তাহলে এটা আসলেই জুম ইন হবে। এটা কিন্তু শুধু দেখার ক্ষেত্রে না, আমি যখন ভিডিওটা রেন্ডার করব তখন ফুল ভিডিওটা এইভাবে জুম ইন হবে। আমি যখন জুম ইন করছি এটা কিন্তু ফ্রেমের বাইরে চলে গেছে। এখন এই যে এটাকে বলা হয় স্কেল। তো স্কেল যখন আপ করব এটা বড় হবে, স্কেল যখন ডাউন করব এটা তখন ছোট হবে। এখন ছোট করতে করতে একটা সময় দেখা যাচ্ছে কি আমাদের উপরে ব্ল্যাক চলে আসছে। এখন এটাকে আমার পজিশন চেঞ্জ করতে হবে, মানে আমার এই যে পিছনের ফ্রেমটা আছে, যেটাকে আমরা প্রিমিয়ার প্রো ভাষায় সিকোয়েন্স বলে থাকি, অথবা আমাদের ক্যাপকাটের ভাষায় এটাকে আমরা হচ্ছে যে ফ্রেম বলে থাকি বা রেশিও বলে থাকি। আমাদের রেশিওর সাথে মিলাতে হবে বা ফ্রেমের সাথে মিলাতে হবে। তো এটা মিলানোর জন্য আমি এখান থেকে এই যে এই জিনিসটাকে একটু একটু করে চেঞ্জ করে করতে পারি। যখন এটা একটু একটু চেঞ্জ করি এটা কিন্তু একটু উপরে উঠছে। যেমন এটা -418 আছে, এটাকে 0 করে দিলে এটা ফুল ফ্রেমের সাথে ফিট হয়ে যাচ্ছে। ঠিক আছে,
আর এটাকে 104 আছে 100 করে দিলে আবার মেইন ফ্রেমের সাথে এটা ফিট হয়ে যাচ্ছে। তো এইভাবে এটা কাজ করে। এখন এটাকে আমাদের ম্যানুয়ালি কখনো কখনো করা লাগতে পারে, এই জন্য জিনিসটা শিখে রাখলাম। পজিশন ওয়াই মানে কি দেখেন, এখান থেকে আমরা 105 দিয়ে এন্টার করলাম, তাহলে আমাদের বাম দিক থেকে 105 পিক্সেল চেপে গেল ডান দিকে। আবার যদি আমরা এই পাশে 150 দিই, যেটা ওয়াই 150 দিলাম, তাহলে দেখেন সে নিচে থেকে উপর দিকে 150 কি হয়ে গেল, উঠে গেল। এখন একজন জিজ্ঞাসা করতে পারে, ভাইয়া তাহলে আমরা তো বুঝলাম যে এক্স এর ভ্যালু হচ্ছে ডান থেকে বামে, আবার ওয়াই এর ভ্যালু হচ্ছে উপর থেকে নিচে। এখন আপনি যেটা দেখালেন সেটা তো হচ্ছে শুধু এক পাশ থেকে দেখালেন, হয়তো উপর থেকে অথবা নিচ থেকে অথবা ডান থেকে বা বাম থেকে, আপনি তো এক দিক থেকে দেখালেন। আমরা এই পাশ থেকে ধরেন চাই না, আমরা চাই এই পাশ থেকে চেপে, মানে ডান পাশ থেকে চেপে বাম দিকে চেপে যাবে। তখন কি করব? তখন আমরা হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, 150 মানে হচ্ছে ডান দিক থেকে 150 চেপে আসবে, আর মাইনাস 150 মানে হচ্ছে বাম দিক থেকে 150 চেপে আসবে। ঠিক ওয়াইয়ের ক্ষেত্রেও 150 মানে হচ্ছে নিচের দিক থেকে উপরের দিকে 150 পিক্সেল উঠে যাবে, আর মাইনাস মানে হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে নেমে যাবে। আর এগুলো হিসাব যদি না বুঝি তাও সমস্যা নেই, এই যে আমাদের যে সিলেকশন টুলটা আছে, এটা দিয়ে আমরা যেখানেই রাখবো ওই ভ্যালুটা সে দেখায় দিবে আমরা এটা কোন জায়গায় এক্স্যাক্টলি রাখছি। ঠিক আছে, তো আশা করছি স্কেল এই ব্যাপারটা আমরা ভালো করে বুঝেছি। তো এখানে আরেকটা ফাংশন এনেবল করা আছে, এটা যদি আমরা এনেবল করে রাখি তাহলে আমাদের এই যে রেশিওটা, এটাকে যদি আমরা ছোট করি বা বড় করি তাহলে পারফেক্টলি ছোট বা বড় হবে। হ্যাঁ, কিন্তু এটা যদি আমরা অফ করে দেই তাহলে কি হবে, আমাদের এই ফ্রেমটা এই যে আমরা যেভাবে চাই ওইভাবে করতে পারবো, মানে এটা ফ্রি হয়ে যাবে, এটা চ্যাপটা করতে পারবো আমরা। এটা হচ্ছে এইখান থেকে এই সাইড থেকে যতটুকু চাই ততটুকু টানতে পারবো, নিচের দিক থেকে যেমন চাই তেমন করতে পারবো, মানে ভিডিওটাকে আমরা ওভারঅল নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তবে এটা কখনো করা উচিত না, এটা সবসময় টিক মার্ক করে রাখলেই ভালো হবে, না হলে কিন্তু আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা এরপরে এখানে 9টা অ্যালাইনমেন্ট দেওয়া আছে। একটা হচ্ছে যে আপনার লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, আরেকটা হচ্ছে কি সেন্টার অ্যালাইন, আরেকটা আছে টপ অ্যালাইন, সেন্টার অ্যালাইন, আরেকটা আছে বটম অ্যালাইন। এই 9টা অ্যালাইনমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে আমরা 9টা পজিশনে নিয়ে যেতে পারবো। আমি এটা একটু জুম করি। আমাদের এই যে ভিডিও প্লেয়ারটা বা ফ্রেমটা, এখানে কিন্তু মূলত 9টা পজিশন আছে। যে কোনো জিনিসকে আমরা ম্যানুয়ালি 9টা পজিশনে নিতে পারি। কিভাবে, আমি একটু পেইন্টটা ওপেন করে দেখাচ্ছি। এখানে ধরেন হচ্ছে আমাদের কি কি অ্যালাইন থাকতে পারে। প্রথমে সবার উপরে আছে হচ্ছে টপ লেফট একটা, এখানে আছে টপ সেন্টার, এখানে আছে টপ রাইট। 3টা পজিশন আমরা পেয়ে গেলাম, ঠিক না? আচ্ছা, এরপরে আছে হচ্ছে সেন্টার লেফট, সেন্টার সেন্টার, সেন্টার রাইট। আবার এখানে 3টা আছে, বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট। তাহলে আশা করছি এই যে 9টা পজিশন, এই পজিশনগুলো আমরা বুঝতে পেরেছি যে সাধারণত একটা বক্সে বা একটা টেবিলে বা একটা ফ্রেমে 9টা পজিশন ম্যানুয়ালি থাকে। এখন অনেকেই বলবে, স্যার পজিশন তো এখানে 9টা দেখালেন, কিন্তু এখানে অ্যালাইন করার জন্য টুল তো 6টা। টুল 6টা হোক, কিন্তু আমরা এই 6টা টুল দিয়ে 9টা কাজই করতে পারবো। কিভাবে করতে পারবো আমি দেখাই। এখানে মূলত 3টা টুল হচ্ছে হরিজন্টাল, 3টা টুল হচ্ছে ভার্টিক্যাল। আশা করছি আপনারা বুঝে গেছেন। তো এখান থেকে আমি এই জিনিসটা ক্লিয়ার করে আপনাদের কাছে আসি। এখানে দেখেন আমি একটা ছোট্ট ইমেজ এখানে নিয়ে আসব। আমার মেইন ইম্পোর্ট মিডিয়া ফাইলে যাচ্ছি, এখান থেকে আমার এই যে লোগোটা আমি এখানে নিয়ে এসে ছাড়লাম। এখন লোগোটা একটু ছোট করব আমি। ছোট করার পর আমার লোগোটা এখন যেখানেই থাকুক, আমি চাচ্ছি এটা একদম টপে যাবে, টপ অ্যালাইন হবে, টপ অ্যালাইন হয়ে লেফটে চলে যাবে। তখন আমি এইখান থেকে এটাকে ভার্টিক্যালি টপ করলাম, আবার এটাকে হরিজন্টালি লেফট করলাম, এ পাশে চলে আসছে টপ লেফট। এখন চাচ্ছি যে এটা টপ সেন্টারে আসবে, তাহলে টপ তো করেছি একবার, এখন সেন্টার, তাহলে টপ এবং লেফট এটা দিয়ে 3টা অ্যালাইন কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এটা কোনো সায়েন্স না, এটা বুঝলেও হবে না বুঝলেও সমস্যা নেই, মানে কাজটা করতে পারলেই হচ্ছে। এরপর আমি চাচ্ছি টপ লেফটে চলে আসুক, এখানে ক্লিক করলাম, সরি টপ রাইটে চলে আসছে। এখন চাচ্ছি ও সেন্টার রাইট, সেন্টার লেফটে যাবে, তো এখান থেকে আমি অ্যালাইন সেন্টার করলাম, আবার এখান থেকে আমি এটাকে লেফট করলাম, সেন্টার লেফট, আবার এটাকে হচ্ছে আমি সেন্টার সেন্টার করলাম, আবার এখান থেকে সেন্টার রাইট করলাম। আবার চাচ্ছি বটম করব, বটমে ক্লিক করলাম, বটম লেফট, এরপর হচ্ছে বটম সেন্টার, এরপর হচ্ছে বটম রাইট। তো আশা করছি এই 9টা অ্যালাইনমেন্ট আমরা বুঝে ফেলেছি। এগুলো হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এগুলো আমরা যত ভালো বুঝবো আমাদের ভিডিও এডিটিংয়ের স্কিলস ইনশাল্লাহ আস্তে আস্তে তত আপ হবে। তাহলে এই ট্রান্সফর্মটা আশা করছি খুব ভালো করে বোঝাতে পেরেছি। এখানে হচ্ছে আরও কি ফ্রেমগুলো আছে, কি ফ্রেম নিয়ে এখনও আমাদের কথা শুরু হয়নি।
কি ফ্রেম নিয়ে একটু পরে আমাদের কথা শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ট্রান্সফর্মের পরে আছে ব্লেন্ডিং মোডটা। ব্লেন্ডিং মোডটা আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখাতে চাই, এই জন্য আমি হচ্ছে কি আনবো, একটা পিকচার আনবো। এই একটা ভিডিও আনবো। তো ভিডিওর এই লেয়ারটা আমি সবার উপরে রাখলাম, ঠিক আছে, আর এটাকে আমি হচ্ছে এখানে রাখলাম। এখন এই লেয়ারটার কারণে আমার নিচের লেয়ারটা দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি কি কোনোভাবে যদি এই লেয়ারটাকে আমি ওই লেয়ারের সাথে মিক্স করে ফেলতে পারতাম, যেমন মনে করেন পান্তা ভাতের সাথে আলু ভর্তা মিক্স করা যায় ওই টাইপের। তো এটা কীভাবে করব, এই ব্লেন্ডিং মোডে টিক মার্ক দেওয়া থাকবে না, আপনি টিক মার্কটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলো মোড আসবে, ফটোশপ, ক্যানভা এই টাইপের সফটওয়্যার কেউ যদি আমরা কখনো ইউজ করে থাকি তাহলে এগুলো আমরা দেখেছি। তো এখান থেকে ডিফল্ট দেওয়া আছে, আপনি যখন এটাকে ব্রাইডেন দিবেন তখন কিন্তু এর যে ব্রাইডেনগুলো ছিল বা মেইন লাইটগুলো ছিল এগুলো মিক্স হয়ে আমার এই ভিডিওর সাথে চলে আসছে, ঠিক না? এরপরে আবার এটাকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে এটাকে আরও সুন্দরভাবে মিক্স করা যাবে। তো একটা জিনিস আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে ব্রাইডেন থেকে যদি আমরা স্ক্রিনে ক্লিক করি তাহলে এটা অন্য আরেকটা মোডে চলে আসতেছে, এটাও আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে হ্যান্ডেল করতে পারবো। এটাই হচ্ছে ব্লেন্ডিং বা মিক্সিং। এরপরে এখানে ডার্কেন আছে, ডার্কেন দিলে আমার নিচের লেয়ার থেকে সে কিছু কিছু কালার নিয়ে নিচ্ছে, আর অন্যরকম কোনো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকে যদি কমাই তাহলে এইভাবে দেখা যাচ্ছে। অপাসিটিটা নিয়ে অনেক গেম খেলা যায়। এরপরে ওভারলে আছে, ওভারলে করলে ওই উপরে যে লেয়ারটা আমরা দিলাম এটা নিচের ভিডিওর সাথে ওভারলে হয়ে যাবে, হালকা করে দেখা যাবে। এরপরে এটাকে আরও কাস্টমাইজ এখান থেকে আমরা করতে পারবো। এরপরে দেখেন এখানে হার্ড লাইট আছে, হার্ড লাইটে ক্লিক করলে এটা হার্ডলি আমার ভিডিওর সাথে মিক্স হচ্ছে। এরপরে আমি এখান থেকে আবার কন্ট্রোল করতে পারছি, কত মজার তাই না? এরপরে দেখেন এখান থেকে আমরা সফট লাইটে ক্লিক করলে খুব সফটলি ভিডিওর সাথে এটা মিক্স হবে। এরপর আরও সফট করতে পারবো অপাসিটি কন্ট্রোল করার মাধ্যমে। এরপর দেখেন কালার বার্ন আছে, এখানে ক্লিক করলে কালারগুলো বার্ন হয়ে যাবে, কালারগুলো জ্বলে যাবে আর কি, জ্বলে এরকম দেখাবে, আমাকে এরকম দেখাচ্ছে। তো এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ইফেক্ট ক্রিয়েট করা যায়। লিনিয়ার ব্রান আছে, এটা এরকম কাজ করে। তো আপনারা সবগুলো এক্সপ্লোর করে দেখবেন, হ্যাঁ, কোনটা কীভাবে কাজ করে। তো ব্লেন্ডিং মোডটা বুঝে ফেলেছি। আর মাল্টিপ্লাই দিলে উপরে যে কালারগুলো আছে মেন কালারগুলো রেখে বাকি কালারগুলো মিক্স করে ফেলবে। আচ্ছা, আশা করছি এই ব্যাপারগুলো আমরা বুঝেছি। মাল্টিপ্লাইটা আরও অনেক ইউজ কেস আছে, যেমন ধরেন সাদা কালো কোনো কিছু আনলে আমি যদি নিচের লেয়ারের সাথে মিক্স করে দেই, সাদা অংশটা ডিলিট হয়ে শুধু কালো অংশটা দেখাবে, এরকম। তো এখান থেকে আমি ডিফল্ট করে দিলাম আর উপরের লেয়ারটা ডিলিট করে দিলাম। এরপরে আমি ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে আসি, ব্লেন্ডিংয়ের নিচে আছে এটা স্টাবিলাইজটা প্রো ভার্সনে থাকে, আপনাদেরটাতে মেবি নেই। এটা কখন কাজে লাগবে, এটা আমি ক্যামেরা দিয়ে একটা ভিডিও করেছি, ভিডিওটা শেক করছে, বা আমি যেহেতু হাতে গিম্বল না থাকলে ভিডিওগুলো একটু কাঁপবে, ওই জিনিসটাকে সুপার স্মুথ যেন একদম মনে হচ্ছে আমি ট্রাইপডে বসিয়ে ভিডিও করেছি, এই ধরনের একটা ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই এখানে কি লেখা আছে স্টাবিলাইজটা ব্যবহার করি। প্রিমিয়ার প্রোতেও আমরা এটা পাবো, স্টাবিলাইজেশন মূলত লেখা থাকে, এখানে স্টাবিলাইজ লেখা আছে। তো আমাদের ভিডিওতে তো কোনো শেকিং নাই, তো কোনো শেকিং আছে এমন কোনো ভিডিও আমি এখান থেকে পাবো কিনা। আচ্ছা, এটাকে ধরেন আমি নিয়ে আসি, এগুলো তো গিম্বলেই করা থাকে। এটাতে আমি আপাতত এটাকে লক করে দিচ্ছি, লক করে দিলে এটা আর কাজ করবে না। তো উপরের লেয়ারটা কাজ করতেছে, তো মেলা আমি এটাও তো মিউট করে দিয়েছিলাম, এটা মিউট করে দিই। আচ্ছা, এখানে স্টেবিলাইজ করার মতো তেমন কিছু দেখছি না। এটা হচ্ছে ক্যামেরা শেকিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে। এমন একটা ফুটেজ মেবি আমার কম্পিউটারে থাকার কথা, আমি একটু দেখি যা আছে কিনা। আচ্ছা, এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, এখান থেকে এটা ওপেন করলাম। তো এই ভিডিওটাকে টান দিয়ে হচ্ছে যে আমি আমার এই লেয়ারের উপরে নিয়ে আসছি স্টেবিলাইজেশনটা দেখানোর জন্য। মূলত এখান থেকে আমি ক্লিপটাকে একটু কেটে এই পর্যন্ত আনি, এই পর্যন্ত এটা কেটে ফেললাম, কন্ট্রোল সি দিয়ে এটা ডিলিট করে দিব। আর এই উপরের যে ভিডিওটা, এই ভিডিওটা এটাকে আমরা একটু স্টেবল করব। এর আগে আমরা হচ্ছে এটার ভয়েসটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এটা যদিও এরকম নাড়াচাড়া নাই, তারপরে হচ্ছে আমরা দেখব এখান থেকে এই যে স্টেবিলাইজ, এটাতে ক্লিক করলাম। এখানে রিকমেন্ডেশন যেটা দেওয়া থাকে আমরা এটা দিতে পারবো। এটা প্রসেসিং হতে একটু সময় লাগবে, এই যে এখানে কত % হয়েছে এটা আমাদেরকে এখানে দেখাবে, ঠিক আছে। এই যে এখানে দেখাচ্ছে। এটা ছোট করে নিলে আরও কম সময় লাগতো, যত বড় ক্লিপ হবে সময়টা হচ্ছে আর কি তত বেশি লাগবে, এটা একটু সময় নিবে। আর এখানে আমরা আরও কয়েকটা মডেল আছে দেখে নেই, যেমন মিনিমাম কাট আর একটা হচ্ছে মোস্ট স্টেবল, এই দুইটা আমরা ইউজ করে দেখতে পারি। তো যেটা আমাদের হচ্ছে যে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে ভিডিওতে, আমরা ওইটাই ব্যবহার করব। এটা কখন ইউজ হবে, যখন বলতো সাধারণত আমরা হাতে ভিডিও করব বা ব্লগ টক করব,
অনেক শেকিং থাকবে, দেখতে ভালো লাগবে না, তখন হচ্ছে যে আমরা এই অপশনটা ব্যবহার করে আমাদের ভিডিওটাকে গিম্বল বা ট্রাইপডের মতো করে করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে স্ট্যাবিলাইজেশন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি যে 100% হয়ে গেছে। এখন আমরা একটু এটাকে চালিয়ে দেখি এটা কেমন পারফরমেন্স দিচ্ছে। এখন ক্যামেরার শেকিংটা কিন্তু অফ হয়ে গেছে অটোমেটিকলি এআই প্রসেসিংয়ের মাধ্যমে। মোটামুটি ভালোই লাগছে শুনতে বা দেখতে ভালোই লাগছে। তো আশা করছি এটা আপনারা হচ্ছে আরও ভালো পারফরমেন্স পাবেন। তো ভালোই স্ট্যাবিলাইজেশন হয়েছে। এখন হচ্ছে আমরা নিচের টুলটা দেখি, নিচের টুলটা কি। এই নিচের যে টুলটা এটা হচ্ছে ইমেজগুলোর জন্য, এটা হচ্ছে ইনহ্যান্স ইমেজ প্রো। তো এটাতে অনেকগুলো লেভেল আছে। আমরা যদি কোনো ইমেজ আরও হচ্ছে কোয়ালিটিফুল করতে চাই, যেটা হচ্ছে ঘোলা আছে বা এটাকে স্টুডিও গ্রেডের করতে চাই, তখন এটা আমরা ইউজ করতে পারি। যেমন ইনহ্যান্স ইমেজে যদি ক্লিক করি, এখানে দেখেন এই যে এটা ওইটার মতো হচ্ছে যে অ্যাপ্লাই করা শুরু করবে, প্রসেসিং করবে। প্রসেসিং করার পর এই যদি একদম ঘোলা ইমেজ থাকে, এইচডি থেকে এফএইচডি করা যাবে। আর আমাদেরটা তো হচ্ছে এমনি 4K, এটা করার কোনো প্রয়োজন হবে না, এটা এই জন্য আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। আর ইমেজের মধ্যে যদি অনেক নয়েজ থাকে, অনেক শেকিং থাকে, যেমন একটা ইমেজ আমি এখান থেকে এনে দেখাই, ওইরকম তো আসলে শেকিং কোনো ইমেজ মনে হয় না এখানে আছে, তাও একটু দেখি। ধরেন এই ইমেজটা ওপেন করলাম, তো এটার মধ্যে তো অনেক নয়েজ আছে। এটাকে যদি আমরা এখানে নিচে নিয়ে আসি, আসার পর এটাকে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করার পর এই যে এখান থেকে আমরা যদি রিডিউস ইমেজ নয়েজে ক্লিক করি, তাহলে এই যে এটা নয়েজ কিন্তু কমে এটা কিন্তু স্মুথ হয়ে গেছে। খেয়াল করতে পারছেন কিনা, এটা তুলে দিচ্ছি কেমন দেখাচ্ছে, এটা দিয়ে দেওয়ার পরে কেমন দেখাচ্ছে, উইক আছে, স্ট্রং আছে। তো যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি, এটা আমাদের ইমেজ থেকে নয়েজকে রিডিউস করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আছে এআই এক্সপ্যান্ড। কোনো কিছুকে যদি আমরা এআই এর মাধ্যমে এক্সপ্যান্ড করতে চাই, মানে ছোট আছে বড় করতে চাই, তখন এই জিনিসগুলো ইউজ করতে পারবো। তো এই সবগুলো জিনিসই যেহেতু প্রো, তো এটাকে আপাতত হচ্ছে আমি স্কিপ করে দিচ্ছি এই দুইটা জিনিস। ঠিক আছে। আর এখানে রিলাইট নামের একটা অপশন আছে, এখান থেকে আমরা মূলত আমাদের যে কোনো জিনিসকে একটু কাস্টমাইজ করতে পারি, কালারফুল করতে পারি। যেমন এই ভিডিওটা, এটাকে আমি আরও কেটে ছোট করে ফেলবো, বেশি বড় হলে সময় বেশি লাগে প্রসেসিং হতে। এরপর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি নিচের দিকে আসি রিলাইটে টিক মার্ক করলাম, এখান থেকে ধরেন এই যে এটা ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে লাইট অনেকগুলো অপশন আছে, যেমন ফেসিয়াল লাইট, এটা আমরা এখান থেকে সরাসরি ফেসে একটা লাইট দিতে পারছি। লাইট 1 দেখা যাচ্ছে, লাইটের কালারটা কি হবে, লাইটের ইনটেনসিটি কতটুকু হবে না হবে, সব অপশনগুলো এখানে আছে। তো আমি বিস্তারিত একটু একটু করে বুঝাই। যেমন আমরা একটা লাইট নিয়েছি, এই লাইটটা হচ্ছে আমরা ফেসের দিকে রাখলাম, এই যে এখানে এইভাবে রাখার পরে এখানে অবজেক্ট দেখা যাচ্ছে বা সাবজেক্ট অবজেক্ট দুইটা, আমরা হচ্ছে পিপলে লাইটটা সিলেক্ট করে দিলাম, কালারটা এটা দেখাচ্ছে, এখান থেকে আমি হোয়াইট কালার দিলাম। এরপরে ইনটেনসিটিটা আমি এখান থেকে বাড়াতে পারি বা কমাতে পারি। ঠিক আছে। তো এটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, এই জন্য জিনিসটা এখনও আমরা 100% দেখতে পাচ্ছি না, এটা 33% হয়েছে। এটা 100% হলে আমরা ফুল আউটপুটটা দেখতে পাবো আর কি। তো এখানে এটা প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এই লাইটটা আমরা যেদিকে নিচ্ছি, লাইটটা কিন্তু ওই দিকেই যাচ্ছে। আপনারা খেয়াল করতে পারছেন কিনা, এই দেখেন লাইটটা সরিয়ে দিলাম, লাইটটা এখন যখন তার উপরে দিচ্ছি, লাইটটা কিন্তু পড়ছে। এটা আফটার ইফেক্টসের অনেক অ্যাডভান্স একটা ফিচার, এখানে আসলে তারা ইমপ্লিমেন্ট করেছে, দারুণ। এখান থেকে দেখেন ইনটেনসিটিটা যদি আমরা একটু বাড়াই, কালারও চেঞ্জ করা যাবে। ধরেন ইনটেনসিটি বাড়িয়ে দিলাম, এটা কিন্তু আরও লাইট হচ্ছে। যদি কমিয়ে দেই, এই সাধারণত এমন থাকে, আমরা এটা বাড়িয়ে দিলাম। এরপর এখানে যে রেডিয়াসটা আছে, মানে গোলভাবে এটা আসছে, তো এটা এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে একটা মানে ডায়াগোনাল লাইট। আমরা যদি পয়েন্ট লাইট নেই, তাহলে আবার এই যেটা একদম পয়েন্টে থাকবে। পয়েন্ট মানে হচ্ছে ওই জায়গায় স্টিক থাকবে, আর ডায়াগোনালি চতুর্দিকে এটা ছড়াবে। তো আমরা এটাই চাচ্ছি মূলত, যে এখান থেকে ছড়িয়ে এদিকে আসবে, যে এখান থেকে। এরপর এটা ইনটেনসিটি এত বেশি নয়, একটু কমিয়ে দেই, রিয়েলিস্টিক লাগবে। এরপর এই যে এখান থেকে এই যে ডিস্টেন্সটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, এটা কতটুকু ছড়াবে লাইটটা, এর ডিস্টেন্স কমাতে বাড়াতে পারি। এরপর হাইলাইটসটা কমাতে বাড়াতে পারি, যেটা কতটুকু হাইলাইট থাকবে, কতটুকু হাইলাইট না থাকবে, এগুলো। এরপর ব্রাইটনেসটা 100 দেওয়া আছে, লাইটের ব্রাইটনেসের মতো আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে ব্রাইটনেসটা আছে ওইটাকে আস্তে আস্তে কমিয়ে দিতে পারি, তখন হচ্ছে এই লাইটটাই ফোকাস থাকবে। ঠিক আছে, এভাবে। তো আমরা তো এটা এখানে শুধুমাত্র কিসে দিয়ে রেখেছি, আমরা এটা দিয়ে রেখেছি হচ্ছে পিপলে, মানে সে সাবজেক্ট সিলেক্ট করেছে, আমরা শুধু ব্যাকগ্রাউন্ডে দিতে পারতাম। এখন লাইটটা ব্যাকগ্রাউন্ডে পড়েছে, দেখেন এই কর্নারে দিলাম, এই কর্নারে, এই পাশে দিলাম, এই পাশে, যে কোনো জায়গায় যাচ্ছে। আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড বোধ যদি দেই, তাহলে ব্যাকগ্রাউন্ডেও লাইটটা পড়বে,
আবার তার মুখের উপরেও পড়বে, ঠিক আছে? যেভাবে ইচ্ছা ওইভাবে দিতে পারি। লাইট 1 আছে, এর মানেই হচ্ছে যে মাল্টিপল লাইট অ্যাড করা যাবে। এখানে আমরা হচ্ছে যে যদি একটু এখানে যাই, আরেকটা লাইট ধরে নিতে হবে, আরেকটা লাইট নিলাম, এই লাইটটাকে হচ্ছে আমরা এই পাশ থেকে মেরে দিলাম, এটাকে হচ্ছে পয়েন্ট দিলাম, পয়েন্ট না, এটাকে হচ্ছে এইভাবে দিলাম, ডায়াগোনাল বোথ না দিয়ে শুধু পিপল দিলাম, তাহলে সে শুধু পিপলের উপর লাইটটা ইফেক্ট করবে। তো এভাবে মাল্টিপল লাইটের মাধ্যমে আমরা আমাদের এই যে সাবজেক্টগুলো আছে বা ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলোতে অনেক নতুনত্ব সংযুক্ত করতে পারি। এখানে শুধু ফেসিয়াল লাইট দেখেছি আমরা, অ্যাম্বিয়েন্স আছে, এই যেমন ধরেন আপনি এই অ্যাম্বিয়েন্সটাতে যদি ক্লিক করেন, এটা ডাউনলোড হতে একটু সময় লাগে, আপনার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাম্বিয়েন্স চলে আসছে। এখন এটাকে আপনি আপনার মন মতো করে কন্ট্রোল করতে পারছেন, এই যে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে RGB ছাড়াই RGB সংযুক্ত করে দিলেন আপনি। তো এরকম বিভিন্ন রকম লাইট আছে, আপনার যখন যে লাইটটা প্রয়োজন আপনি এই ধরনের লাইটগুলো এখান থেকে পিক করবেন। এখানে ক্রিয়েটিভ লাইট আছে অনেক, এগুলো আবার নাড়াচাড়া করে, ঠিক আছে? ধরেন আপনি এই লাইটটা নিলেন, এটা অ্যাপ্লাই করলে এখন দেখা যাবে যে এই লাইটটা আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। এটা ভিডিও চলাকালীন সময় এই যে লাইটটা কিন্তু নাড়াচাড়া করছে ডিজে ডিস্কো লাইটগুলোর মতো, অথচ এগুলো আমাদের ভিডিওতে ছিল না। এরপর এখানে আরও বেশ কিছু প্রিসেটের অপশন আছে, কোনো প্রিসেট দেওয়া নেই, আপনি চাইলে কাস্টম কোনো প্রিসেট বানিয়ে সেটাকে ইউজ করতে পারবেন। তো আশা করছি আমাদের যে রিলাইটের যে ব্যাপারটা, এই লাইটটা আমরা বুঝেছি, এটা অফ করে দিলাম, রিলাইটটা আমাদের লাগবে না, ঠিক আছে? তো আমরা নিচের দিকে আসি, আরও কি গুরুত্বপূর্ণ ফাংশন আছে দেখি। অটো ফ্রেমিং যেটা, এটা আমাদের আপাতত লাগবে না, আমরা হচ্ছে এখান থেকে ফ্রেমিং করা শিখেছি। রিমুভ ফ্লিকার, এটা হচ্ছে যে আমাদের ভিডিওতে যদি কোনো ফ্লিকিং থাকে তাহলে ওই জিনিসটা আমরা এখান থেকে মানে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, এটা আপাতত লাগবে না। AI মুভমেন্ট, এটাও লাগবে না। ক্যামেরা ট্র্যাকিংটা আমাদের এখন প্রয়োজন হচ্ছে। তো এই ক্যামেরা ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে ট্র্যাক করতে পারি। যেমন আমরা এখান থেকে একটা ড্রোন ফুটেজ নিয়ে আসি, যেটাতে একটা গাড়ি চলছিল দেখা যাচ্ছিল, মেবি এই ফুটেজটাতে থাকতে পারে, এটা আমরা এখানে আনি। এটা হচ্ছে আমাদের একাডেমির ড্রোন ফুটেজ। তো আমরা একটু জুম আউট করি, এই যে রিক্সাটা, ধরেন এখানে রিক্সাটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটাকে সি দিয়ে ডিলিট করে দিলাম, রিক্সাটা আমরা ট্র্যাক করব, ওকে? বা এই যে গাড়িটা যাচ্ছে, এই মাইক্রোটা, এটাকে আমরা ট্র্যাক করব। তো ট্র্যাক করার জন্য আমরা এখান থেকে ক্যামেরা ট্র্যাকিংটা অ্যানেবল করলাম। অ্যানেবল করার পরে কোনো ফেস ট্র্যাকিং করবে কিনা বা কোনো কাস্টম জিনিস ট্র্যাকিং করবে কিনা, কোনো অবজেক্ট, এটা হচ্ছে যে আমাদেরকে বলে দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে চাইলে আমরা কোনো কাস্টম জিনিস ট্র্যাক করতে পারি, আবার চাইলে এখান থেকে অন্য কোনো কিছু ট্র্যাক করতে পারি। তো এখানে এটা দিলাম, এখানে হচ্ছে ফেস ট্র্যাকিং করবে সে। আচ্ছা, ফেস ট্র্যাকিং করার জন্য ফুটেজগুলো আর একটু ভালোভাবে দেখে নেই। এখান থেকে স্টার্ট করলে ফেসটা ট্র্যাকিং করবে। তো ফেস যেহেতু ট্র্যাকিং করবে বা বডি ট্র্যাকিং করবে, হ্যান্ড ট্র্যাকিং করবে, এগুলোর জন্য আমাদের এই ড্রোন ফুটেজটার প্রয়োজন নেই। আমরা এখানে যাই, যাওয়ার পর এখান থেকে আচ্ছা এখানে আছে, এরপর আছে ক্যামেরা ট্র্যাকিং। এই ক্যামেরা ট্র্যাকিংটা যদি আমরা অ্যানেবল করি তাহলে দেখেন এই যে ফেসটাকে কিন্তু সে AI এর মাধ্যমে অটোমেটিক সিলেক্ট করে ফেলেছে। যদি বডিতে ক্লিক করি তাহলে AI এর মাধ্যমে বডিটা সিলেক্ট করে ফেলেছে। হ্যান্ডে যদি ক্লিক করি অটোমেটিক্যালি হ্যান্ডে সিলেক্ট করবে, কিন্তু এখানে কোনো হ্যান্ড নাই, এই জন্য দেখাচ্ছে না। আর কাস্টম যদি কোনো কিছু ট্র্যাক করতে চাই তাহলে আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি যে কোনো একটা নির্দিষ্ট জিনিস, ফুল সে ট্র্যাক করে ফেলবে। তো ফেসটা এখন ট্র্যাক দিলাম, তারপর ট্র্যাকিংয়ে যদি আমি ক্লিক করি তাহলে এটা অ্যাপ্লাই হওয়া শুরু হচ্ছে। এই ফুল প্রসেসটা হতে হতে আমার ফেসটা সে ট্র্যাক করে ফেলবে, পুরো মুভমেন্টটা সে সিলেক্ট করে ফেলবে। তো ট্র্যাকিংয়ের ব্যাপারটা আপাতত হয়তো আপনারা বুঝেছেন, এটা আমি প্রসেসিং লম্বা করছি না, রিস্টার্ট করে দিচ্ছি। এর নিচে আছে হচ্ছে মোশন ব্লার। এটা হচ্ছে যেমন আমাদের কোনো গাড়ি বা কোনো কিছু যাওয়ার সময় স্পিডটা যে আপ হয় বা কোনো হচ্ছে এমন জিনিস যেটা খুব দ্রুত মুভ করছে, তখন এই যে মুভ করার সময় একটা স্প্ল্যাশের মতো দেখা যায়, ওই জিনিসটাই হচ্ছে মোশন ব্লার। তো এই মোশন ব্লারে যখন আমরা ক্লিক করব, আমাদের যদি কোনো মানে স্পিডিং জিনিস থাকে ওই জিনিসটাকে সে ব্লার করে দিবে আর কি। তো এটা সামনে হচ্ছে যে প্রজেক্টে আমরা দেখব যদি কখনো কাজে লাগে, এটা আপাতত আমরা তুলে দিচ্ছি। তাহলে এই বেসিক থেকে মোটামুটি যা যা ছিল এগুলো আমরা দেখেছি। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভিং যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো নিয়ে একটু একটু করে দেখতে শুরু করব। বিরতির পর আমরা গ্রিন স্ক্রিন রিমুভিং শুরু করব।